স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। দিনের প্রধান সংবাদ এবং তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। রাজনীতির অঙ্গন এখন উত্তপ্ত। নির্বাচন যত এগিয়ে আসছে ততই কথার লড়াই, মাঠের লড়াই জমে উঠছে। এসব নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। শহীদউদ্দিন মাহমুদ স্বপন, আপনাকে দিয়ে শুরু করি। ভারতীয় আধিপত্য এই অঞ্চলের দেশে দেশে রাজনীতির অন্যতম একটা আলোচিত বিষয় এবং শুধু বাংলাদেশ নয়, এই উপমহাদেশের অনেকগুলো দেশে এটার মানুষের কনসার্ন, সাধারণ মানুষের। আমাদের দেশও এর ব্যতিক্রম নয়। আজকে হাফিজউদ্দিন আহমদ বলেছেন যে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যারা থাকবে এরকম মানুষকেই এদেরকেই জনগণ চায় ক্ষমতায়। আপনি আসলে কি মনে করেন? ধন্যবাদ আপনাকে, হাবিব ভাইকেও ধন্যবাদ, যারা দেখছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এটি তো একটি মৌলিক বিষয়। আমরা দীর্ঘ সময় ধরে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি স্বাধীন ভূখণ্ড পতাকা মানচিত্র আমরা পেয়েছি। আমরা ২২৫ বছরের দুঃশাসন, উপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করি, একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ তৈরি করবার জন্য লড়াই করেছি। আমরা রক্ত দিয়েছি, মুক্তিযুদ্ধ করেছি। সেই দেশটি ৫১ বছরে আজকে যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, আমরা গত ১৫ বছরের হিসেব যদি দেখি, একটি দেশ প্রতিবেশী দেশের কাছে কিভাবে আত্মসমর্পণ করে এবং তার সমস্ত স্বার্থ বিকিয়ে দিয়ে শুধু ক্ষমতায় থাকবার জন্য জনগণের সম্মতি ছাড়া, জনগণের মতামত ছাড়া বল প্রয়োগের মধ্য দিয়ে একটি দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ক্ষমতা রাখবার যে চেষ্টা, তার মধ্য দিয়ে সেই প্রতিবেশী দেশটির আমাদের উপরে যে আধিপত্য তৈরি করবার যে ইচ্ছা অথবা তাদের যে চিন্তা, দৃষ্টিভঙ্গি, সেটিকে শক্তিশালী করেছে। এবং আমাদের জাতীয়ভাবে যে ঐক্যমত্যের জায়গা, সেই জায়গাটি আমরা কখনোই যথাযথভাবে তৈরি করতে পারিনি এবং সেজন্য মূলত দায়ী আমাদের এখানে একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনী বন্দোবস্ত মধ্য দিয়ে জনগণের সম্মতির ভিত্তিতে যে সরকারটি গঠিত হয়, সেই সরকারটি যেভাবে জাতির স্বার্থকে প্রাধান্য দিয়ে তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক তৈরি করে, তার ব্যতিক্রম হলে যেটি হওয়ার সেটি আমরা দেখেছি যে একটি প্রতিবেশী দেশের কাছে অনুরোধ করা হয়েছে তাদেরকে ক্ষমতা রাখবার জন্য। আমরা স্বামী স্ত্রীর সম্পর্কের কথা দেখেছি। আমাদের সমস্ত আন্তর্জাতিক চুক্তিগুলো বৈষম্যমূলকভাবে করা হয়েছে তাদের স্বার্থ রক্ষা করবার জন্য। সেই জায়গায় এই দেশের জনগণের ভেতরে যে বিক্ষুব্ধতা, এই দেশের জনগণের ভেতরে যে জুস্মা, সেটি তো আমরা প্রকাশিত হতে বরাবরে দেখেছি। সুতরাং এর হাত থেকে মুক্তির জন্য প্রথমত যেটি হচ্ছে, আমাদের এখানে একটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া তৈরি হওয়াটা গুরুত্বপূর্ণ। এই গণতান্ত্রিক প্রক্রিয়া যদি তৈরি হতে পারে, তাহলে আমাদের জাতীয় স্বার্থের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ হতে পারবো। আমরা সে ঐক্যবদ্ধ হওয়ার মধ্য দিয়ে যে কোনো আধিপত্যবাদী, যে কোনো আগ্রাসী অবস্থাকে আমরা মোকাবিলা করতে পারবো। একটি কথা শুধু বলতে চাই, শুধু স্লোগানের মধ্য দিয়ে অথবা বক্তৃতার মধ্য দিয়ে এই জাতীয় যে আজকে যে গ্লোবাল ভিলেজে আমরা বাস করি, সেখানে সেটি মোকাবেলা করা যায় না। সেই জন্য সুদৃঢ় জাতীয় ঐক্য যেমন দরকার, তেমনি আঞ্চলিক ও উপ আঞ্চলিক রাজনীতিতে আমাদের যে কৌশল নির্ধারণ করবার দরকার, সেই কৌশল নির্ধারণ করবার ক্ষেত্রে আমাদের অনেক বেশি দক্ষতার পরিচয় দিতে হবে। আমরা জানি যে আমাদের সাথে যেমন প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থের বিষয়গুলো জড়িত, আমাদের পানির সমস্যা জড়িত, আমাদের বাণিজ্যের ঘাটতির সমস্যা জড়িত, আমাদের সীমান্তের সমস্যা জড়িত, অনেক বিষয় যেমন জড়িত, তেমনি প্রতিবেশী রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রেরও সেই সব সমস্যা আছে। সুতরাং এগুলো মোকাবেলা করবার ক্ষেত্রে যে আঞ্চলিক রাজনীতিকে কাজে লাগানোর যে দক্ষতা, সে দক্ষতা যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে অনেক ক্ষেত্রে ভারসাম্য তৈরি হবে। এক্স্যাক্টলি, মানে আপনার কাছে আবার আসবো শহীদউদ্দিন মাহমুদ স্বপন, আপনার কাছে ফিরবো। আমি একটু হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে একটু যেতে চাই। মানে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে নিজের, মানে বাংলাদেশের একটি আত্মনির্ভর পররাষ্ট্র নীতির প্রয়োজনীয়তার কথা আজকে
বলছেন, এটা স্পষ্ট সমাজে, রাজনীতিতে, সব জায়গায়। আপনি কি মনে করেন আসলে? আপনাকে ধন্যবাদ। টিভির দর্শক শ্রোতাদেরকে সশ্রদ্ধ সালাম। আসলে এটা তো খুবই বাস্তব। আমাদের নিজেদের যদি আত্মনির্ভরশীল আমরা হতে না পারি, আমরা যদি এখানে নতজানু পররাষ্ট্রনীতি যদি আমরা অবলম্বন করে থাকি, তাহলে আমরা কোনোদিনও এখান থেকে বের হতে পারবো না, আমরা সম্মানের সাথে বসবাস করতে পারবো না। এবং এটা নির্ভর করে একটা দেশ তার গণতান্ত্রিক পক্ষের মধ্য দিয়ে যদি দেশ শাসিত হয়, তাহলে সেই সরকারের বা সেই দলের একটা শক্তি থাকে, বা সেই সরকার তখন নিজে স্বাধীনভাবে এবং জনগণের শক্তির উপরে ভরসা করে তার সামনের দিকে এগিয়ে যেতে পারে। কিন্তু এখানে আমাদের দীর্ঘদিন যাবৎ আমরা দেখেছি যে নতজানু পররাষ্ট্রনীতি ছিল, এবং বারবার যে কথাটা বারবার আমাদের বলতে ভালো লাগে না, দেশের প্রধানমন্ত্রী বলতেন যে ভারতকে আমি যা দিয়েছি ভারত সারা জীবন তা মনে রাখবে। এবং সেই একটা বাংলাদেশের সেই সরকার পররাষ্ট্রমন্ত্রী বলতেন যে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। এরকম একটা অবস্থা যখন বলে কোনো দেশ, তো সেই দেশকে যে দেশের জন্য বলা হয় তার সেই দেশ কিভাবে? ভারতে আমাদেরকে একটা আগে তো মনেই করতো না যে আমরা একটা আলাদা দেশ। একটা দেশ তো মনেই করে না, করতো না। এখন আমাদের ইন্টারিম গভর্নমেন্ট এখানে এখন আছে, একটা নির্বাচন যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত এখানে আমাদের এই অবস্থা চলতেই থাকবে হয়তো। এবং একটা পর্যায়ে আমরা যদি একটা সঠিক নির্বাচনের মধ্য দিয়ে যারাই ক্ষমতা আসুক না কেন, তারা তখন যদি সেই নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেড়ে আসে, তাহলে আমি মনে করি সম্মানের সাথে আমরা বসবাস করতে পারবো। দেখেন, পৃথিবীর অনেক ছোট ছোট দেশ আছে, তারা কিন্তু অনেক বড় দেশের সাথেও কিন্তু যুদ্ধ করে টিকে থাকে। যেমন কিউবার কথা মনে করেন, আমেরিকার পেটের মধ্যে থেকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র, তার চোখে চোখ রেখে কিন্তু সে কথা বলে। আবার ইসরায়েল একটা সন্ত্রাসী একটা রাষ্ট্র, সে চারিদিক দিয়ে সে কতটুকু একটা দেশ, সে এই যে একের পর এক অত্যাচার করে যাচ্ছে, নির্মম হত্যাকাণ্ড সংঘটিত করতেছে, একে নিজের শক্তি বলে করতেছে না, সে ইউএস এর শক্তিতে বলিয়ান হয়ে কথা বলে মার্কিন যুক্তরাষ্ট্র শক্তি দিচ্ছে, অস্ত্র দিচ্ছে, সব দিচ্ছে, পাচ্ছে। আবার পাশাপাশি এইদিকে আমরা দেখি তাইওয়ান তো অত বড় রাষ্ট্র না, চীনের তুলনায় তাইওয়ান তো কিছু না, কিন্তু তাইওয়ানকে অনেক সময় চীন ধমক দেয়, কিন্তু তাইওয়ান কিন্তু এই সোজা করেই সে কিন্তু মাজার সোজা করেই থাকে এবং সে শক্তভাবে কথা বলে, কারণ তাইওয়ানের পিছনে আছে মার্কিন যুক্তরাষ্ট্র, যে কারণে চীন জি। আরেকবার আসবো হাবিবুর রহমান হাবিব আপনার কাছে। শহীদুদ্দিন মাহমুদ স্বপন, মানে আজকের দুনিয়ায় তো আমরা দেখছি যে মানে দৃশ্যত যে ধরনের পোলারাইজেশন হচ্ছে বিশ্বে, মানে ব্যবসা নির্ভর পররাষ্ট্রনীতি গ্রহণ করছে বড় দেশগুলো, যেখানে ব্যবসা আছে, যার সঙ্গে যার ভালো ব্যবসা হবার সম্ভাবনা আছে তার সঙ্গে তার সম্পর্ক ভালো। আমরা দেখছি এখন ভারতের প্রধানমন্ত্রী যাচ্ছেন চীনে, শি জিনপিংয়ের সঙ্গে মিটিং করছেন। আবার আমরা দেখছি যে শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, এরা সব মিলে আবার একটা পোলারাইজেশন ক্রিয়েট করার চেষ্টা করছেন। সেই জায়গায় আসলে আপনি আমাদের করণীয় কি দেখেন? আমরা যদি আসলে এখনই খুব চতুরতার সঙ্গে আসলে এটি ট্যাকল করতে না পারি, তাহলে আপনি কিভাবে দেখেন আসলে বিষয়টা? হ্যাঁ, আপনাকে যেটি বলতে চাইবো সেটি হচ্ছে, আমরা এই মুহূর্তে যে বিশ্ব বাণিজ্যের যে অবস্থাটা দেখছি, অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্য দিয়ে আমরা আমাদের সময় পার করছি। আমরা ট্রাম্পের যে শুল্ক নীতির কথা দিচ্ছি, আপাতত যেটি মনে হচ্ছে তাতে মনে হয় যেন তার এই ভারতের প্রতি তার শুল্ক নীতি ও ভারত সম্পর্কের যে অবনতি তা, বা চীনের উপর যে শুল্কের প্রভাব আছে, তার মধ্য দিয়ে অর্থনৈতিকভাবে আমাদের রপ্তানির ক্ষেত্রে আমরা একটি ভালো অবস্থায় আছি। এর বিপরীতে আজকে চীন, রাশিয়া সহ বা ভারত সহ এক ধরনের একটি উদ্যোগ তারা নেওয়ার চেষ্টা করছে। এখানে একটি জিনিস পরিষ্কার, সেটি হচ্ছে যে শুল্ক নীতির যে অবস্থাটা, এটা খুব স্থির কোনো বিষয় নয়।
এটি যে কোনো সময় এটি পরিবর্তিত হতে পারে। আমরা দেখছি যে উনি সকালে এবং বিকালের মধ্যে তার অবস্থান পরিবর্তন করছেন। সুতরাং এটিকে ধরে নিয়ে আমাদের খুব বেশি সন্তুষ্ট থাকবার সুযোগ নেই, বরং আমি মনে করছি একই সাথে আজকে আমাদের অন্যদের সাথে দিনের সাথে আমাদের যে সম্পর্ক বা অন্যদের সাথে, আমি প্রথমেই যে বললাম যে গ্লোবাল ভিলেজে আপনি যখন বাস করবেন, অর্থনৈতিক কূটনীতির ক্ষেত্রে যেখানে আপনার সুযোগ তৈরি হবে সেটিকে কাজে লাগাবার চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশকে কোনো একটা দেশের উপরে বা একটা রপ্তানি জায়গার উপরে তার দৃষ্টিকে আবদ্ধ করে অথবা সেটিকেই ধরে নিয়ে কাজ করবার সুযোগ খুব কম আছে। এই চ্যালেঞ্জিং সময়ের ভেতরে আমাদের অর্থনৈতিক কূটনীতিকে অত্যন্ত দক্ষতার সাথে এবং যোগ্য ব্যক্তিদের মাধ্যমে সেটি পরিচালিত করতে হবে। যেখানে যে সুযোগটি আসছে মনে হচ্ছে সেটিকে কাজে লাগাতে হবে। কারোর সাথে বৈরিতা অথবা কারোর প্রতি বেশি পরিমাণ আস্থাশীল হওয়ার মধ্য দিয়ে আমরা কিন্তু ঝুঁকিতে পড়তে পারি। এই জায়গাটা সরকারকে সতর্কতার সাথে দেখতে হবে। আমি মনে করছি ইন্ডিয়ান গভর্নমেন্ট এই প্রশ্নে এখন পর্যন্ত যেটুকু ভূমিকা রাখবার চেষ্টা করেছে সেটি আমাদের এক ধরনের সন্তুষ্টি জায়গা আছে, কিন্তু ভারতের আমাদের বাণিজ্যের ক্ষেত্রে যে পরিমাণ বাধা তৈরি করবার চেষ্টা করছে বারবার বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের ভারতের রপ্তানির ক্ষেত্রে আমাদের যে বাধাগ্রস্ত করবার যে প্রয়াস, সর্বোপরি সামগ্রিকভাবে যে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবার যে প্রয়াস আছে, সেটার থেকে কৌশলে আমাদের আপনি কৌশলের কথা বলছেন এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে বর্তমান যুক্তরাষ্ট্র এবং চীন কোনোটিকে আমরা মানে ভারসাম্যের ভিতরে রেখে আমাদের আমাদের কৌশলটা ঠিক করতে হবে। আপনার কাছে ফিরবো আশা করছি। হাবিবুর রহমান হাবিব, নির্বাচন পেছাতে কয়েকটি দল চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। আপনি নির্বাচন নিয়ে আসলে কি ধরনের ঝুঁকি দেখেন? না, এখানে খুব পরিষ্কার নির্বাচনের প্রকাশটাই, মানে ঝুঁকি কেমন প্রকাশ। এনসিপি বলেছে ফেরত নির্বাচন হবে না, চরমনায় বলছে পেয়ার পদ্ধতি ছাড়া হবে না, জামাত বলছে পেয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না, সমস্ত সংস্কার করতে হবে, সমস্ত বিচার হতে হবে তারপর। এবং আবার তারা চলছে যে এই সরকার, এই যে প্রশাসন নিরপেক্ষ না। তো প্রশাসন কতক্ষণে নিরপেক্ষ হবে, কত বছর লাগবে? ইচ্ছা করলে আপনি এসপি বানাতে পারবেন না, 1 বছর 2 বছর। ইচ্ছা করলে আপনার সচিব বানাতে পারবেন না, ইচ্ছা করলে আপনার ডিসি বানাতে পারবেন না। এখান থেকে সরিয়ে ওখানে দিবেন, ওখান থেকে সরিয়ে আরেক জায়গায় দিবেন, কিন্তু আপনি যদি বাড়িতে যদি পাঠিয়ে দেন দেশ চালাবে কিভাবে? অতএব নির্বাচন হওয়াটাই হলো সিও। যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত দেশের অবস্থা ভালো হবে। এবং যতদিন নির্বাচন না হবে ততদিন ধরেন আপনার আন্তর্জাতিকভাবে আপনাকে বন্ধু, স্থায়ী বন্ধু হবে না, আপনার দেশে কোনো ইনভেস্টমেন্ট আসবে না। এটা বাস্তবতা। আমরা ক্ষমতায় যাব এমন একটা পর্যায় পর্যন্ত আমরা অপেক্ষা করবো, যতক্ষণ পর্যন্ত আমরা ক্ষমতায় আসতে না পারবো ততক্ষণ পর্যন্ত নির্বাচন হবে না। এই আশা নিয়ে যদি কেউ বসে থাকে এবং তারা তো হুমকি ধামকি দেয়, তাহলে তো হবে না। আমার কথা, এই হুমকিগুলো কি আপনি মানে শুধুমাত্র একটা পলিটিক্যাল বক্তব্য মনে করেন, নাকি এটার একটা মানে এটা সরকার যদি দৃঢ়তার সাথে মোকাবেলা করে, তাহলে আমরা অতীতে দেখেছি, আমরা সমস্ত রাজনৈতিক দলগুলি একতাবদ্ধ হয়েও কিন্তু জামাত, বিএনপি, আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি, রাসদ সব মিলে আবার উপজেলা নির্বাচন ঠেকাতে পারেনি 85। আবার এদিকে 15 দল ভাগ হয়ে 5 দল বিএনপি সব চলে গেল, জামাত আওয়ামী লীগ নির্বাচন হলে 86 নির্বাচন ঠেকাতে পারেনি। রেজাল্ট যাই করুক কারচুপি। 88 সালে আবার জামাত বিএনপি আওয়ামী লীগ সব এক হবে। অনেক ধন্যবাদ হাবিবুর রহমান হাবিব এবং শহীদুদ্দিন মাহমুদ স্বপন, আপনাকেও ধন্যবাদ যুক্ত হবার জন্য আজকে সংবাদযোগে। এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে।